আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দুইটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এক নম্বরের বিষয় হলো একটা প্রতিবাদমূলক আলোচনা, যেটা এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি জাহাঙ্গীর আলম। তার কথা শুনে আমার কাছে মনে হয়েছে দেশটা বোধহয় জাহাঙ্গীর আলমের বাপদাদার সম্পত্তি। এই বিষয়টা নিয়ে কথা বলবো। আর একটা বিষয়ে কথা বলবো, সেটা হলো যে আওয়ামী লীগের ঘরে আওয়ামী লীগই জন্মায়, অন্য কিছু জন্মায় না। এই দুটা বিষয়ে খুবই সুস্পষ্টভাবে আলোচনা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর প্রথমে একটা কথা বলে রাখি, আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষের মানুষ হয়ে থাকেন এবং আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা, তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইবারের সংখ্যাটাই এখন মেন হয়ে দাঁড়াইতেছে। আমি দেশের পক্ষে, স্বাধীনতার, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলি, কিন্তু আমার অডিয়েন্স, সাবস্ক্রাইবারের সংখ্যা যদি কম হয়, ভিউ অনেক হয়, কিন্তু সেরকম প্রাধান্য পাওয়া যায় না। তাই আপনাদের কাছে সহযোগিতা কামনা করি। অবশ্যই দেশের পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হলে আপনি সাবস্ক্রাইব করুন। অন্যথায় আপনি যদি দেশবিরোধী হয়ে থাকেন, রাজাকারের আদর্শ ধারণ করেন, তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই। আচ্ছা, প্রথম বিষয়টাতে আসেন। প্রথমে আমি যেটা বললাম যে দেশটা কি জাহাঙ্গীর আলমের বাপদাদার সম্পত্তি হয়ে গেল? এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যে একজন অথর্ব এবং ব্যর্থ উপদেষ্টা, এটা নতুনভাবে পরিচয় করে দেওয়ার কিছু নাই। দেশের মধ্যে যাই কিছু ঘটুক না কেন, সর্বপ্রথম চাপটা আসে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি। ছোট ছোট বাচ্চা, লেদা বাচ্চারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুমকি ধামকি দেয়। সেই ভয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা করে কি, আওয়ামী লীগকে ধরার জন্য, আওয়ামী লীগ নিধনের জন্য উঠে পড়ে লাগে। আমি একটা নিউজ আপনাদেরকে পড়ে শোনাই, দ্য ডেইলি স্টারের নিউজ। দেখেন, শিরোনামটা হলো আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। এই নিউজটা শোনার পর আপনার কাছে কি অনুভূতি হলো? আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না থাকলেও, এখানে সন্ত্রাসী শব্দটা ব্যবহার করছে। এখন আওয়ামী লীগ মানে কি সন্ত্রাসী? যে ব্যক্তি সন্ত্রাসী, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যিনি লিপ্ত আছেন, যার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি তো সন্ত্রাসী, বা যার বিরুদ্ধে মামলা আছে, বা সন্ত্রাসী কর্মকাণ্ড যিনি ঘটাইছেন, তিনি তো সন্ত্রাসী। এখন একজনের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কোনো মামলা নাই, তিনি সেরকম কোনো কাজ ঘটায় নাই, তারপরও কি তিনি সন্ত্রাসীর কাতায় পড়বেন শুধুমাত্র আওয়ামী লীগ করার জন্য? এখানেতে কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, এটা তো কোনো, এই তো কিছুদিন আগে আমরা দেখলাম, কয়েক মাস আগে চট্টগ্রামের একটা থানা থেকে মাইকিং করা হলো যে আওয়ামী লীগের নেতা কর্মীদের যেন কোনো ভাড়া দেওয়া না হয়, ঘর ভাড়া না দেওয়া হয়। এভাবে মাইকিং হলো সারা বাংলাদেশে, কিন্তু এটা তীব্র নিন্দার ঝড় বয়ে গেল। কিন্তু আজকে এই কথাটা কে বললেন? বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি দায়িত্বে আছেন। তার মানে কি সারা দেশব্যাপী এই কথাটা তিনি বললেন? এটা এখন সারা দেশব্যাপী হবে। আওয়ামী লীগ মানেই সন্ত্রাসী, এটাই তিনি বোঝানোর চেষ্টা করছেন। যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, মামলা আছে, তাকে আইনের আওতায় নিয়ে আসবেন, গ্রেপ্তার করবেন, আমরা সমর্থন জানাবো। কিন্তু আপনি বলবেন যে মামলা না থাকলেও শুধুমাত্র আওয়ামী লীগ করলে তিনি সন্ত্রাসী। তাহলে কি সেই 1971 সালের মতো হয়ে গেল, 25শে মার্চের মতো হয়ে গেল, আলবদর বাহিনীদের মতো আপনারা ব্যবহার করতেছেন, ব্যবহার দেখাইতেছেন আপনারা? এখন তো সেটাই মনে হচ্ছে যে আওয়ামী লীগ মানে কি সন্ত্রাসী, একজনের বিরুদ্ধে মামলা নাই, তারপরে তাকে গ্রেপ্তার করতে হবে, এটাকে আইনের মধ্যে পড়বে। এই স্বরাষ্ট্র উপদেষ্টায় যে কিছুদিন আগে, 2-3 দিন আগে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সভাপতি সাদিক কায়েম, সেই সাদিক কায়েম এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে দাঁড় করিয়ে তার পদত্যাগ চাইলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে দাঁড়িয়ে থাকলেন। আমি সেই ভিডিও ফুটেজটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে ইনি যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে একজন ব্যর্থ উপদেষ্টা, তিনি যে মন জোগাইয়া চলার চেষ্টা করেন, নিজের চেয়ার বাঁচানোর জন্য যা খুশি করতেছেন, আওয়ামী লীগের উপর স্টিমুলার চালাইতেছেন, এটা সুস্পষ্ট হয়েছে ওই দিনে। কারণ আপনি দেখেন, একটা জিনিস ভাবেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা কোনো একটা অঞ্চলের না, একটা জেলার না, বিভাগের না, এটা সারা বাংলাদেশের। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন কে? জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা। তার মানে কি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদমর্যাদায় আছেন। আর কোথাকার একটা ডাকসুর সভাপতি তার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ চাইতে পারে?
যে কেউ চাইতে পারে, সাদিক কায়েম কেন, যে কেউ তার পদত্যাগ চাইতে পারে, আমিও চাইতে পারি, কিন্তু তার পাশে দাঁড়িয়ে সেই ক্ষমতা আমার ততক্ষণ পর্যন্ত নাই যতক্ষণ পর্যন্ত তিনি ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন। এইটা কি? এইটা হলো যে ওই সাদিক কায়েমদের পায়ের নিচে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ফেলার সামিল। তার মানে হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি প্রধান, যিনি উপদেষ্টা, তিনি ওই সাদিক কায়েমদের ভয়ে থরথর করে কাঁপতেছেন। এটা কি? আমাদের মন্ত্রণালয়কেও ওই কথিত ছাত্রদের, কথিত ছাত্র নেতাদের মানে নিয়ন্ত্রণে চলে। তারা যেরকম চান সেরকমভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত হয়েছে। এটাই প্রমাণ পায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওখানে উপস্থিতি। তিনি কেন? তিনি তো একজন পাওয়ারফুল পারসন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। হ্যাঁ, তিনি থাকবেন তার মতো, রাজপথে তার বিরুদ্ধে মিছিল হবে, তার বিরুদ্ধে তাকে পদত্যাগের দাবিতে মিছিল হবে, স্লোগান হবে, বক্তব্য হবে, সমস্যা নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি মন্ত্রণালয়ের চেয়ার আছেন ততক্ষণ পর্যন্ত তাকে ওই পজিশনে থাকতে হবে। কারণ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিনিধিত্ব করতেছেন, তিনিই তুলে ধরতেছেন, তিনিই সকল কিছু নিয়ন্ত্রণ করতেছেন। আর তাকে নিয়ন্ত্রণ করতেছে এই সাদিক কায়েমরা। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আজকে বলতেছেন আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগ হলেই গ্রেপ্তার করো তাকে, মানে তার বিরুদ্ধে মামলা থাকলে না থাকলেও সমস্যা নাই, মামলা কোনো ব্যাপার না, ফ্যাক্ট না। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এরকমভাবে যদি চলতে থাকে দেশের সাধারণ মানুষ রাজপথে নামতে বাধ্য হবে। এখন আসেন দ্বিতীয় পর্বে। প্রথম পর্ব আপনাদেরকে বললাম যে এরা তো দেশটাকে ডুবাইতেছে, দেশের মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরও এরা মানে সেইটাকে তুচ্ছতাচ্ছিল্য করতেছে। এটা নতুন করে বলার কিছু নয়। আমি গতকালকে সন্ধ্যার পরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমি অনেকগুলো ভিডিও আমার সামনে চলে আসলো, জানি না কিভাবে আসলো। অ্যালগোরিদম ওই রকমই। আপনি যদি দেশের পক্ষের বয়ান শুনতে পছন্দ করেন, আপনার সামনে দেশের পক্ষের বয়ানগুলো যাবে, দেশের বিপক্ষের বয়ানগুলো যায়, কিন্তু রিকমেন্ড এগুলোই করে। আমি একটা ভিডিও দেখলাম, সেখানে একজন বাবা একজন নবজাতক শিশু বলতে বলছেন আমরা খাস বাংলা যেটাকে বলি তেনার মধ্যে, হয়তো কয়েক মাস বয়স, 5-7 মাস বয়স হবে, তাকে ক্যামেরার সামনে এভাবে হাত দিয়ে উঁচু করে দিয়ে তার বাবা যে কথাগুলো বলল সে কথাগুলো শুনে আমার কাছে মনে হলো যে আওয়ামী লীগের ঘরে আওয়ামী লীগই জন্মায়, অন্য কোনো কিছু জন্মায় না। তিনি বললেন যে দেখেন আপনারা, এই যে আমার সন্তান নবজাতক শিশু, ইনি ভবিষ্যৎ আওয়ামী লীগ, ইনি ভবিষ্যৎ ছাত্রলীগ, কীভাবে দাবায় রাখবা। আর একটা ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি রিলস হিসাবে। একজন ছোট বাচ্চা 7-8 বছরের হবে, সেই বাচ্চার বাবাকে এই 5ই আগস্টের পরে নৃশংসভাবে প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। তিনি আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার কাছে বিচার দিলেন, ভিডিওটা হয়তো বা আপনারা দেখছেন। সেখানে তিনি আবেগে আপ্লুত হয়েছেন, তিনি বলতেছেন যে আমার বাবাকে যারা মারছে আমি যেন সেই বিচারটা দেখে যেতে পারি, মাননীয় নেত্রী আপনার কাছে এই দাবি। কান্না করে দিচ্ছে, আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। এরকম অনেক অসংখ্য ভিডিও আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন, যে ভিডিওগুলো ছোট ছোট বাচ্চা, বাবা বসে আছে, ক্যামেরা ধরে আছে, সেই বাচ্চা পিছন থেকে স্লোগান দিতেছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতেছে। তিনি বোঝেন না রাজনীতি কি, ওই ছোট ছোট বাচ্চারা রাজনীতি সম্পর্কে বোঝেন না, দেশের বর্তমান পরিস্থিতি কি বোঝেন না, কিন্তু পারিবারিক সূত্রে বাবা আওয়ামী লীগ করে, তিনি আওয়ামী লীগ করে। আর একটা সুন্দর শিশু বক্তব্য শুনলাম, তিনি বললেন যে আমার দাদা, তার বাবা ক্যামেরাটা ধরে আছে এভাবে পিছন থেকে, তিনি বলতেছেন যে তার দাদা আওয়ামী লীগ করতেন, তার বাবা আওয়ামী লীগ, তিনিও আওয়ামী লীগ করবেন ভবিষ্যতে, জয় বাংলা স্লোগান দিলেন। এই যে আপনার আওয়ামী লীগের ঘরে আওয়ামী লীগের জন্ম, আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আওয়ামী লীগ হচ্ছে জন্ম থেকে জন্মান্তরে চলে আসে, পারিবারিক সূত্রে, বংশগত সূত্রে চলে আসে একটা রাজনৈতিক দল। যে রাজনৈতিক দলটাকে আপনি যতই দমন পীড়ন করেন এইভাবে দাবিয়ে রাখতে পারবেন না তো। আর দেশের মানুষ অনেকে আওয়ামী লীগ সরকারে থাকাকালীন তাদের শাসনামল পছন্দ হয় নাই, তাদের শাসনামল কোনোভাবে মেনে নিতে পারে নাই, কিন্তু তারা আওয়ামী লীগকে ভালোবাসে। এটা কী জন্য হয় জানি না। যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলি, আমি এখন বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অনুপস্থিতি খুবই ভালোভাবে বুঝতে পারতেছি। বঙ্গবন্ধুর বক্তব্য, ভাষণ শুনলে আমার চোখের পানি চলে আসে, আবেগে আপ্লুত হয়ে যায়। কী জন্য আমি নিজেই জানি না।
এটা কী জন্য হয়? আমি আমার জীবনে কোনো দিন আমি আওয়ামী লীগ তো দূরের কথা, কোনো রাজনৈতিক মিছিল মিটিং সমাবেশে আমার অংশগ্রহণ নাই। আমি কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মীও না, সমর্থন করতে কিন্তু এই অনুভূতিটা আমার মধ্যে আসে। আমি বাঙালি হিসাবে দেখেন, বাংলাদেশের মানুষ আমরা বলি কি যে মাছে ভাতে বাঙালি, আমরা এটা বলি। আমাদের বাঙালিদের পোশাক থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুতে একটা বাঙালিপনা আছে। বাঙালির সামনে যদি আপনি পান্তা ইলিশ দেন, সেটা যেভাবে আকর্ষণ করবে, ওই বিদেশি খাবার এনে দিলে সেরকম আকর্ষণ করবে না। বাঙালি নারীরা যদি শাড়ি পরে, বাঙালি নারীরা যদি বাঙালি সাজে সাজে, ওই বিদেশি মডার্ন পোশাক পরলেও যেভাবে বাঙালি সাজের যে আকর্ষণ, সেই আকর্ষণ বিদেশি মডার্নে আসবে না। বাঙালিরা যেভাবে কথা বলে, এটার যে টান, বাঙালি একটা ভাব আসে, অন্য ভাষা বা অন্য কোনো টিউনে ভাব আসে না। এটা হচ্ছে বাঙালির কি বলে সংস্কৃতি, বাঙালির বেড়ে ওঠার সংস্কৃতি। সেরকমভাবে আওয়ামী লীগ হচ্ছে বাঙালির সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, একটা দেশে বিভিন্ন মত থাকবে, বিভিন্ন রাজনৈতিক আদর্শ থাকবে, কিন্তু এই আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনৈতিক দল। বাংলাদেশের মানুষের দুর্দিনে বাংলাদেশের মানুষদের কি বলে মাথা চাড়া দিয়ে ওঠার নেতৃত্ব দেওয়ার জন্যই এই রাজনৈতিক দলটার জন্ম হয়েছিল। এই রাজনৈতিক দলটার জনক কারা? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দলের মানে আমি নিজের থেকে তো আপনাদেরকে বললাম, আমি যখন বঙ্গবন্ধুর ভাষণ শুনে আমি আবেগে আপ্লুত হই, আমি কী জন্য হয় আমার ভিতর থেকে আমি নিজে এটা বুঝতে পারি না। এখন বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন, এটা ছোট ছোট বাচ্চারা প্রকাশ্যে বলতেছে এবং বাবা মা উৎসাহ প্রদান করতেছে পরিবারের সদস্যগণ। এখন তো বর্তমানে দেখা যায় ধানের ক্ষেতে কৃষক ধান কাটতেছে, সেখান থেকে জয় বাংলা স্লোগান মানে ভেসে আসতেছে। শিক্ষার্থীরা তারা পরীক্ষা দিছে, পরীক্ষা দিয়ে ফেরার পথে বাসের মধ্যে, গাড়ির মধ্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে, ক্লাসরুমে দিতেছে। এই ভিডিওগুলো তো প্রকাশ হচ্ছে। এটা কি এরকম একটা রাজনৈতিক দলকে যখন সেই ৭১ বা ৭১ পূর্ববর্তী সময়ের মতো দমন পীড়ন করতে শুরু করবেন, তাহলে বেশি দিন আপনাদের অপেক্ষা করতে হবে না। আপনারা যে অনির্বাচিত অসাংবিধানিক একটা সরকার গঠন করছেন, এবং এই সরকারের কাছে বাংলাদেশের মানুষের চাওয়া কী ছিল, আশা কী ছিল, স্বপ্ন কী ছিল? স্বপ্ন ছিল একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণ হবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে, এটাই চাওয়া ছিল, আর কোনো চাওয়া ছিল না। আর এইটার স্বপ্ন দেখিয়ে আপনারা ক্ষমতায় আসছেন। ক্ষমতার চেয়ারে বসার পরে যখন এরকম একটা রাজনৈতিক দলকে আপনারা নিঃশেষ করার জন্য ছোট ছোট লেদা বাচ্চাদের নিয়ন্ত্রণে মন্ত্রণালয় চালাইতেছেন আপনারা, আপনি কিভাবে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে এই কথা বলতে পারেন যে আওয়ামী লীগ হলেই তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারে? এটা কি বাংলাদেশ এখন আইনের শাসনে চলতেছে, নাকি মপতন্ত্রের মাধ্যমে চলতেছে? দেশ বিরোধী আদর্শ যারা ধারণ করে, চেতনা যারা ধারণ করে, সে আদর্শে চলতেছে। এই দলকে আমি তো বলছি একাধিকবার যে কোনোভাবেই নিঃশেষ করা সম্ভব না। দেখেন, অনেক নেতা কর্মী তারা দেশ থেকে অলরেডি মানে চলে গেছে ৫ই আগস্টের পরপরই। দেশের মধ্যে অনেক নেতা, অনেক কর্মী আত্মগোপনে আছে। তারপরও আওয়ামী লীগের ভয় কিন্তু বর্তমান বাংলাদেশে এই সরকার কাটিয়ে উঠতে পারে নাই। যে কোনো কিছু আওয়ামী লীগের উপর দায় চাপানোর চেষ্টা করে। এরকমভাবে যদি চলতে থাকে, পুরো বাংলাদেশটাই তো একসময় আওয়ামী লীগ হয়ে যাবে। কি করবেন? একজন রিক্সা চালক জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে, তাকে কি আপনি মামলা নাই তার বিরুদ্ধে, তারপরেও তাকে আপনি সন্ত্রাসী বানিয়ে গ্রেপ্তার করবেন? হ্যাঁ, আপনারা তো এই কাজগুলো করতেছে, বর্তমান সরকার এই কাজগুলো করতেছে। আনিস আলমগীর সাহেবের দিকে তাকান আপনি, কি শুধুমাত্র কথা বলার অপরাধে একজন সাংবাদিক, একজন বুদ্ধিজীবী, দেখেন একজন মানুষকে গ্রেপ্তার করে কতটা মুখ বন্ধ করার। একজন সাংবাদিক, একজন বুদ্ধিজীবী, একজন বজ্র কণ্ঠের অধিকারী, একজন স্পষ্টভাষী মানুষকে শুধুমাত্র কথা বলার, তার অপরাধকে তিনি কথা বলেন, সরকারের সমালোচনা করেন, সেইটাকে আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগকে পুনর্বাসনের ট্যাগ দিয়ে তাকে কারাগারে, এই কাজগুলো তো করতেছেন কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়ে। কিন্তু ব্যর্থ তারাই হবে, দেশ বিরোধী যারা।
দেশের পক্ষে যারা, তাদের পক্ষে জনসমর্থন দিনের দিনে গাণিতিক হারে বৃদ্ধি পাবে। সম্মানিত দর্শক, দুইটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি আবারও শেষে বলবো যে আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষের আদর্শ ধারণ করেন, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এরকমভাবে বলি না, কিন্তু এখন বলতে হচ্ছে, কারণ এই কণ্ঠটা, এই আওয়াজটা ছড়িয়ে দিতে হবে, যার কারণে অডিয়েন্স দরকার, যার কারণে সাবস্ক্রাইবার দরকার। আপনারা আমার ভিডিও দেখেন, আমার কথা শোনেন অনেকেই, কিন্তু সাবস্ক্রাইব করেন না, এমনিতেই মানে করেন না, সেরকম খেয়াল নাই। ভিডিও তো সামনে যাই, কিন্তু অডিয়েন্সের সংখ্যাটা বাড়ানো খুবই জরুরি হয়ে পড়ছে। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।